আসসালামু আলাইকুম। ইফতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। সফরে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জেলা বিএনপি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তারেক রহমানের। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জেলা সম্ভাবনায় ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদী ভাঙন ও শিক্ষাখাতের দুর্বলতা জেলার বাসিন্দাদের হতাশায় রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর জেলার মানুষকে নতুন করে আশার আলো হয়ে ধরা দিয়েছে। খালটা দিয়ে চলাচল আগের মতন নাই, মানুষ চলাচল করতে পারে না, দুই সাইডে দিয়ে চাপাচাপি হয়ে গেছে। কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেটি 4 লেনে উন্নীত করা খুবই প্রয়োজন। চাঁদপুরে শিল্প কলকারখানা হয় বা ইপিজেড হয়, তাহলে আমরা ঢাকামুখী না হয়ে চাঁদপুরে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এখানে 2টি জুট মিল ছিল, বিরাষ্ট্রীকরণের কারণে সেই মিল দুটি আজকে বন্ধ। মিল দুটি যদি চালু হয় তাহলে এখানে 20,000 মানুষের কর্মসংস্থান হবে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরে শারাস্তি উপজেলার খোদখাল, সদরের বিশ্বখালের পুনর্খনন কাজের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশগ্রহণ করার কথা রয়েছে দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের। যে আমাদেরকে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন এবং এ পর্যন্ত হয়তো 10টা জেলা প্রধানমন্ত্রী ভিজিট করেছেন, 6টা জেলাতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আমরা 10টা জেলার মধ্যে পড়েছি। আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সফল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ভবিষ্যতে চাঁদপুর আধুনিক ও সমৃদ্ধ জনপদ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী জানিয়েছেন, ভর্তুকি, ব্যাংক সুদের হার, মূল্যস্ফীতি, মেগা প্রকল্প এবং বিনিয়োগ সহ সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে আসছে বাজেটে। অর্থনীতির সংশ্লিষ্টরা ট্যাক্স না বাড়িয়ে বিনিয়োগে গুরুত্বের পরামর্শ দিয়েছেন। এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন হাসান মাহমুদ। এনটিভি দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছে। এই অনুষ্ঠান আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। তো কেমন বাজেট চাই অনুষ্ঠানে সেই অর্থে এই বাজেটের সামনে আছে। বর্তমান সরকারকে বিগত সরকারের উত্তরাধিকার বহন করে বাজেট প্রণয়নের কথা ভাবতে হচ্ছে, এমন বাস্তবতা স্বীকার করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া আর মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। স্থিতিশীলতা একটা বড় জিনিস, স্থিতিশীলতা না থাকলে অন্য কিছু করা যায় না। বিনিয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সরকারের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। বিনিয়োগের পক্ষের যদি আমরা ভর্তুকি এবং যে সমস্ত ট্যাক্স এক্সপেন্ডিচার রেয়াত দিয়েছি সেগুলি যেন যায়। কোয়ালিটি অফ স্পেন্ডিংটা দেখা, যে কোয়ান্টিটি না দেখে স্পেন্ডিং কোয়ালিটি, যে আপনার টাকাটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাচ্ছে কিনা, টিচারের কাছে, স্টুডেন্টের কাছে, ইনভেস্টমেন্টটা ক্লাসরুমে যাচ্ছে কিনা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার, বিনিয়োগ সবকিছু বিবেচনায় নিয়ে জনবান্ধব বাজেট করতে চায় সরকার। বর্তমান মূল্যস্ফীতির কারণে সুদের হার কিভাবে যৌক্তিকীকরণ করবে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক, তবে আমরা আশা করি এই যে বাংলাদেশ ব্যাংক একটা বড় আকারের তহবিল গঠন করবে, যার মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত হবে, বিশেষ করে বন্ধ কলকারখানা উৎসাহিত হবে এবং আমাদের বাংলাদেশের মেরুদণ্ড অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং কুটির শিল্প পুনর্জাগরিত হবে এবং আপনাদের রপ্তানি বহুমুখীকরণ হবে। সরকারের যে সমস্ত শেয়ার আছে সেগুলি পুঁজিবাজারে ছাড়তে হবে। পুঁজিবাজারকে তেজি করার জন্য এইটা হলো অন্যতম পদক্ষেপ। আগামী বাজেটে কোনো ধরনের ট্যাক্স যেন না বাড়ে, প্রশ্নই ওঠে না, কোনো ট্যাক্স যেন কোনো জায়গাতে না বাড়ে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আলোচকরা বলেছেন, সরকারের এ নিয়ে গণশুনানি জরুরি ছিল। যে আপনারা আমাদের কাছ থেকে জবরদস্তি করে কর আদায় করেন, সেই করের টাকাটা কোথায় খরচ করেন
সেই হিসাব তো কোনোদিন দিলেন না। যে রেগুলেটরি কমিশনকে আজকে আপনারা বসায় রেখেছেন, সেই লুণ্ঠনের হাতিয়ার, সেটা যদি পরিবর্তন না করেন তাহলে আপনি 20% যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, ডিজেলের দাম 15%, টকটেনের দাম 20% বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে নিয়ে গেছেন, 20% বাড়িয়ে নিয়ে গেছেন। এটা তাহলে বলবো যে আপনি বাজেটের উচ্চাভিলাষী বাজেট করার অর্থ যোগান দিয়েছেন। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, রাজস্ব আদায়, আয় ও ব্যয়ের ভারসাম্য, ভর্তুকি, কর ছাড় সহ সবকিছুরই প্রতিফলন ঘটবে বাজেটে। আমরা চাই সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। অতীতের অনেক পুরস্কার পাওয়া গেছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু আমরা আনুষ্ঠানিক খাতে এটা প্রবর্তন করেছি। তাহলে আমাদের অবশ্যই আপনাদের, বিশেষ করে নাগরিক সমাজকে আমাদের উপরে ওয়াচ করতে হবে, যাতে করে আমরা জবাবদিহি থাকি এবং কোনোভাবেই ত্রুটিগুলো না হয়। উচ্চাভিলাষী না হয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বাজেট, এমন প্রত্যাশা সবার। তাহলে তো প্রাইভেট সেক্টরকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়ীরা বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন, যার কারণে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এমন অভিযোগ করেছেন। তারা বলছেন, ব্যাংকের সুদের হার 14%-এর ওপরে, কর ও বিনিয়োগ নীতি ব্যবসার পরিবেশ পরিপন্থী। এসব দূর করে আগামী বাজেটকে ব্যবসা বান্ধব করতে হবে। বাজেট নিয়ে এনটিভির অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট ফাহাদ মোহাম্মদের। আসন্ন বাজেটকে কেন্দ্র করে এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, কষ্টে আছে ব্যবসায়ীরা। বর্তমান বিদ্যমান ব্যাংক সুদের কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। ব্যাংকের সুদের হার আমরা যখন প্রজেক্ট 3-4 বছর আগে নিয়েছিলাম তখন 8 থেকে 9% ছিল, এখন 14 কাছাকাছি বা কোনো কোনো ক্ষেত্রে বেশি। এই এত সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না। 1 কোটি টাকা যেটা নেওয়া হলো ট্যাক্স, তাহলে আমাকে প্রফিট করতে হবে 8 কোটির 33 লাখ টাকার মতো, 12% কর্পোরেট ট্যাক্স রেট হারে, যেটা কোনোদিনই এই আকারের একটা ছোট আকারের একটা প্রতিষ্ঠানের যার 100 কোটি টাকা এক্সপোর্ট হয় বছরে, তার পক্ষে কোনোদিনই 8 কোটি টাকা প্রফিট করা কোনোদিনই সম্ভব। তো এই ধরনের অত্যাচার থেকে আমি বিনীত অনুরোধ করব ব্যবসায়ীদের একটু রক্ষা করেন। যেই লোকটা 20 বছর আগে ক্যাপিটাল মেশিনের জন্য টাকা নিয়ে সমস্ত টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিয়েছে, আজকে তার নতুন মেশিন লাগবে, তার অ্যাসেট হচ্ছে 1000 কোটি, তার 100 কোটি টাকা লাগবে খালি ঘুরে দাঁড়াতে, আপনি তাকে সিরিয়ালে সবার আগে দেন। যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হবে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সোলার সহজলভ্য করতে পারলে এনার্জি ব্যবহার কমিয়ে সোলারের দিকে ঝুঁকবে ব্যবসায়ীরা। এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, বাংলাদেশের শিল্পায়ন টিকে থাকবে না, শিল্পায়নের অগ্রগতি হবে না, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, সেটা কিন্তু বাড়ানো সম্ভব হবে না। এখন যেটা আমরা জেনারেটর, ফুয়েল দিয়ে জেনারেটর চালিয়ে লোডশেডিং সময়টাকে আমরা কাভারেজ দেই, সেই সময়টা আমরা সোলার 2 ঘন্টা পুরোপুরি সোলার ব্যাকআপ আমরা নিব, সেটার জন্য ব্যাটারি একটা আমাদের খুব প্রয়োজন। ব্যবসায়ী নেতাদের এসব দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ মাহমুদ তিতুমীর জানান, ব্যবসা টিকিয়ে রাখতে নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। আমাদেরকে গ্যাস অনুসন্ধান করতে হবে এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, যারা এখানে বিদেশিরা করে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই দেখা করেছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছে যে দ্রুত ভিত্তিতে গ্যাস অনুসন্ধান করুন। ট্যাক্সের যার যা তাই দিতে হবে এবং সেই ট্যাক্স করতে হবে পারফরমেন্স বেসড। আমরা বাই দিয়েছি এসআরও কালচারকে, কারণ এসআরও কিভাবে আপনার আর একজনকে গোষ্ঠীবদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব কায়দায় চলবে, সেই জন্যে আমরা অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংককে, আমাদের যে ফিসক্যাল মনিটারি পলিসির যে কোঅর্ডিনেশনে, সেখানে আমরা অনুরোধ করেছি যে আপনার একটা বড় প্রকল্প করা হোক, যেখানে অন্তত 3টি বিষয় থাকে। প্রথম হচ্ছে যে রিফাইন্যান্সিং স্কিম, কারণ আমাকে বন্ধ কলকারখানা চালু করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন কলকারখানা বের করতে হবে যার মাধ্যমে আরও অর্থনীতি যাবে। তৃতীয়ত হচ্ছে বহুমুখীকরণ করতে হবে। কর্পোরেট ট্যাক্স কমানোর জোর দাবির পাশাপাশি বিনিয়োগকে সর্বাধিক গুরুত্ব দিতে
সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মূল্যস্ফীতির লাগাম টেনে দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে রাখাই হবে আসছে বাজেটের বড় চ্যালেঞ্জ, এমন মত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এনটিভির কেমন বাজেট চাই আলোচনায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি জানান। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে নজরদারি বৃদ্ধিরও তাগিদ তাদের। জুবাইর প্রধানের রিপোর্ট। এনটিভি দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা। এনটিভির বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই আয়োজনে উপস্থিত হন মন্ত্রী, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। অর্থনীতির চাকা আরও সামনের দিকে কিভাবে গতিশীল করা যায়, এটাই হলো মূলত চ্যালেঞ্জ। বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষি সহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বক্তারা। নাগরিকদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে আমি যদি 28% যদি কাস্টম ডিউটি এখনও, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ, এবং সেটা কিন্তু ইম্প্যাক্টটা পড়ছে আমাদের দ্রব্যমূল্যের উপরে। কার্ড আমাদেরকে দেন আপনার বাসে হাফ টিকিটের মতো ছাত্রদের, তাহলে মনে হয় যে আমরা কম্পিটিশনে পিছিয়ে থাকবো না, আমরা আমাদের সক্ষমতা আরও প্রমাণ করতে পারবো, অনেক বড় সুযোগ আমরা হারাবো না। আপনারা এই বছরে আপনারা যতখানি টাকা দিতে পারেন ম্যাক্সিমাম ফর গ্যাস এক্সপ্লোরেশন প্লিজ দিয়েন। শিক্ষার, স্বাস্থ্যকে বরাদ্দ হিসাবে না দেখে ওটাকে বিনিয়োগ হিসাবে দেখা দরকার। শিক্ষাটা তো আসলে এখন এত বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, এই জায়গা থেকে আমরা আগামী বাজেটে কিন্তু মুক্তি চাই। সভায় ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কর জটিলতা কমানো, ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে হয়রানিমুক্ত কর ব্যবস্থা চালু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা এবং আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান। যে সেবা খাতে নারীদের কতটুকু সহযোগিতা করা চায়। অনলাইনে ডিজিটাল কমার্সকে যদি আমার উৎসাহিত করতে হয়, তাহলে এটাকে অন্তত 5 বছরের জন্য ভ্যাটের আওতামুক্ত রাখা দরকার। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা যেহেতু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিপদে আছে এবং আরও 2 বছর বিপদে থাকবে, তো সেখানে প্রায় 20,000 কোটি টাকা মতো বরাদ্দ থাকবে কিনা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাননীয় উপদেষ্টার কাছে আমার একটা দাবি থাকলো। এ সময় সরকারের প্রতিনিধিরা জানান ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। রাজস্ব ব্যবস্থায় সংস্কার, অনলাইন ভিত্তিক সেবা সম্প্রসারণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। আপনারা যে কথাগুলো উল্লেখ করেছেন মূলত সবাই আমরা একমত এবং সেটাই আমরা দেখতে চাই। অর্থাৎ বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে, তারপরে আপনার ভোগ বাড়বে এবং করের যে চক্র সেটা সক্রিয় হবে। 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলতে চাই। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং নতুন বিনিয়োগে দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীতে কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় 90,000 গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। বড় গরুর পাশাপাশি ছোট ও মাঝারি গরু রয়েছে এসব খামারে। খামারিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করা হয়েছে, তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয় পাঠানো রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে ফেনীর অন্যতম বড় খামার ছাগলনাইয়ার জাহান এগ্রোতে প্রস্তুত করা হয়েছে 1000 কেজি ওজনের শতাধিক গরু। বিশাল আকৃতির এসব গরু দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন ক্রেতারা। তাদের সবার দৃষ্টি কেড়েছে কালো রঙের মকা গরুটি। খামার সংশ্লিষ্টরা জানান প্রায় 2 বছর ধরে বিশেষ পরিচর্যা, পুষ্টিকর খাবার এবং চিকিৎসা সেবার মাধ্যমে গরুগুলোকে কোরবানির উপযোগী করে তোলা হয়েছে। তবে খামারিদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ কর্মকর্তাদের তেমন কোনো সহযোগিতা পাননি তারা। আর আমাদের মেইন সমস্যা হলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা কেউ কখনো পাই নাই। সার্বিক সকল কিছুরই দাম বেড়ে যাওয়াতে এখন গোখাদ্যের দামও অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে আমাদের সাথে কাস্টমারের দামের অনেক পার্থক্য থেকেই যাচ্ছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বড় গরুর পাশাপাশি ছোট ও মাঝারি গরু প্রস্তুত করেছে ফুলগাজীর উত্তর খাজুরিয়ার মদিনা এগ্রো ফার্ম। তবে জ্বালানি ও গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে দামে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, তবুও সন্তুষ্ট ক্রেতারা। গরুর যে ব্যবস্থাপনা সব কিছু মোটামুটি ভালো লেগেছে। আশা করি মোটামুটি আরেকটা সুবিধা এখানে জানতে পারলাম, লাইভ ওয়েটের মাধ্যমে গরু ওনারা এখানে বিক্রি করবে। হাট বাজারে তো মোটামুটি গ্যাদারিং থাকে অনেক, আর এখানে ওদের পেজে গরুগুলা দেখছিলাম, সুন্দর লাগছে। এদিকে ফেনী জেলার প্রাণী সম্পদ বিভাগের দাবি, খামারিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে,
স্থানীয় চাহিদা পূরণে এবার পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। বাহির থেকে গরু না আসে তাহলে আমাদের খামারিরা মোটামুটি লাভবান হবে এবং আমরা সবসময় সচেতন আছি যাতে বাহির থেকে কোনো গবাদি পশু বিশেষ করে ইন্ডিয়া থেকে কোনো গবাদি পশু ঢুকতে না পারে। ফেনীতে ছোট বড় মিলিয়ে মোট 5,407 জন খামারি রয়েছেন। এবার জেলার কোরবানির হাটে বিক্রির জন্য স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 7,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।